ওই সুমন্তবাবুর কাছে একটা ছেলে একদিন আসে, সে তার স্ত্রীকে সাথে নিয়ে আসে। বাড়িটাতে আসার পর ধীরে ধীরে কিন্তু অঞ্জলির সাথে বেশ কিছু ঘটনা শুরু হয়। অঞ্জলির ঘরে ঢোকার সাথে সাথে প্রত্যেক দিন যে ঘর ভর্তি পোড়া গন্ধ, সেই ড্রয়িং রুমে একটা সাইড থেকে মানে একটা কর্নার থেকে কেউ যেন সরে যাচ্ছে। প্রত্যেক রাতে ওই অঞ্জলির কিন্তু শরীর প্রচণ্ড রকমের ভার। অঞ্জলি ড্রয়িং রুমে বসে একটা ম্যাগাজিন বা কিছু একটা পড়ছে, পড়তে পড়তে ওর হঠাৎ মনে হলো ওর পেছন দিক থেকে কেউ একটা সরে গেল। কে? ঢুকে দেখছে অঞ্জলি শোবার ঘরে খাটের ওপর বসে আছে, চোখ মুখ পুরো লাল, চুল পুরো খোলা, গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে। দেখে মানে 100% বোঝা যাচ্ছে যে ও পসেসড। তখন হঠাৎ করে মনে হলো ওর কানের পাশে কেউ যেন বলছে, বাঁচতে চাস তুই বাড়ি থেকে চলে যা। আচ্ছা, ইউটিএসের হরর স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। এই ফরম্যাটটা আমরা আগেও বলেছি একটু আলাদা, ডিরেক্ট আপনাদের সাথে কথা বলছি যেরকম আমি সচরাচর হরর মাইন্ডসে করে থাকি। আজকে আমাদের সাথে বহুদিন পর ইউটিএসে রয়েছে দেবাদীপ মিত্র। দেবাদীপদা কেমন আছো? খুব ভালো আছি, তোমার কি খবর? আমার তো খুবই ভালো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রথমবার তোমাকে দেবদীপ ছেড়ে দেবাদীপ বললাম, বাট আমরা এটা মানে কালকে আমাদের শ্রেয়াদির সাথে পডকাস্ট হচ্ছিল, তো তখন আমরা শ্রেয়াদির সাথেও বলছিলাম যে এটা একটা ফর্ম্যালিটিস, যে কেমন আছো কি আছো, আমাদের প্রায় এখন প্রতিদিনই দেখা হয়। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকে কি ধরনের ঘটনা এনেছো তুমি? এই ঘটনাটা মানে আমি ডিরেক্টলি ইনভলভ ছিলাম না, এটা আচ্ছা। থাকার কথাও না, এটা হ্যাঁ। বহুদিন আগেকার ঘটনা। তো আমি যেখানে অ্যাস্ট্রোলজি শিখতাম সেইখানে একজন সিনিয়র এক ব্যক্তি ছিলেন। সিনিয়র বলতে মানে আমার থেকে 5-6 বছরের হয়তো, খুব বেশি বড় হবেন। তা ওনার নাম ছিল হচ্ছে মিলনদা। তা মিলনদা বলে ডাকতাম। এবার উনি অ্যাস্ট্রোলজি তো শিখতেন, কিন্তু তার পাশাপাশি উনি তন্ত্র সাধনার সঙ্গেও যুক্ত ছিলেন। তা ওনার যিনি গুরু, ভদ্রলোকের নাম হচ্ছে সুমন্ত চক্রবর্তী। তা সেই সুমন্ত বাবু তার মানে পেশাগত জীবনের একদম গোড়ার দিককার ঘটনা এটা, ঠিক আছে? মানে এই ধরে রাখো তোমার ওই 1990-এর গোড়ার দিকে। তা ব্যাপারটা কীরকমভাবে হয় আমি একটুখানি বলি। তো এই সুমন্তবাবু, তার কাছে একটি ছেলে আসে। মানে সুমন্তবাবু থাকতেন হচ্ছে মানে তোমার ওই কি বলবো, ব্যারাকপুর ক্রস করে ওরকম কোনো একটা জায়গায়। তা ওই সুমন্তবাবুর কাছে একটা ছেলে একদিন আসে। ছেলেটার বয়স খুব বেশি হলে, তখনকার দিনের কথা বলছি, খুব বেশি হলে 37-38 হবে। তা ছেলেটা আসে, তার নাম হচ্ছে অমরেশ। সে তার স্ত্রীকে সাথে নিয়ে আসে। এবার সেই স্ত্রীর নাম হচ্ছে অঞ্জলি। এবার অমরেশ আসে, অমরেশ এসে বলে যে তারা নাকি নানান রকম সমস্যার মধ্যে পড়েছে। 4-5 মাস হলো ওদের বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পর থেকে আস্তে আস্তে মানে ওদের বাড়িটাতে একটু অদ্ভুত রকমের কিছু ঘটনা শুরু হয়। মানে ওইটাই আমি একটুখানি আগে গোড়ার দিক থেকে বলি। তা অমরেশ একটা সরকারি ইয়েতে কাজ করতো তখন। তো মাইনে করি ভালোই পেতো তখনকার দিনে, মোটামুটি যা পেতো তাতে মানে হেসে খেলে সংসার চলে যায় এরকম আর কি। মা বাবা কেউ নেই, মা বাবাকে অনেক অল্প বয়সেই হারিয়েছিল অমরেশ। সে ছিল একমাত্র সন্তান। এইবার এই অঞ্জলি বলে যে মেয়েটা, এই মেয়েটার সাথে ওর অফিসেই কিন্তু আলাপ হয়, অফিসেই প্রেম হয়, এবং সেই প্রেমটা অনেক গভীর পর্যায়ে যায়। যাওয়ার পর আলটিমেটলি ওরা ঠিক করে যে ওরা বিয়ে করবে। এবার এই অমরেশের বাড়িতে কেউ না থাকলেও, মানে বাড়িতে পরিবার পরিজন বলতে ও একাই ছিল, ওর আত্মীয় স্বজন সব ছড়িয়ে ছিটিয়ে থাকতো, কারোর সাথেই সেরকম ওর একটা সম্পর্ক ছিল না। কিন্তু এই যে মেয়েটা অঞ্জলি বলে যে মেয়েটা, এর কিন্তু একটা পরিবার ছিল, একটা পরিবার থেকে ও বিলং করতো, মা বাবা এরা তো রয়েইছে। তো এবার অমরেশকে প্রত্যেকেরই কিন্তু ভালো লেগে যায়। অমরেশকে ভালো লাগে, অমরেশের কথাবার্তা মার্জিত,
হ্যাঁ, শিক্ষা দীক্ষা ভালো, ভালো মাইনে কড়ি পাচ্ছে, একই অফিসে কাজ করছে, সব থেকে বড় ব্যাপার যেটা। তা এইবার ওরা ঠিক করে যে ওরা বিয়ে করবে, তা বিয়েটা করে ফেলে। বিয়ে করে যথারীতি অঞ্জলি তো অমরেশের এই বাড়িটাতে এসে উঠেছে। এইবার বাড়িটাতে আসার পর ধীরে ধীরে কিন্তু অঞ্জলির সাথে বেশ কিছু ঘটনা শুরু হয়, মানে একটু অদ্ভুত গা ছমছমে কিছু ঘটনা স্টার্ট হয়। তো দেখো, এই অঞ্জলি আর অমরেশ যেহেতু একই অফিসে কাজ করতো, এরা খুব সকাল সকাল বেরিয়ে যেত আর ফিরতো মোটামুটি ওই 7:30 8টা এরকম বেজে যেত ওদের অফিস থেকে বাড়ি ফিরতে। কারণ ওরা যেই জায়গাটাতে থাকতো সেখান থেকে ওদের অফিসটা অনেকটাই দূরে, মানে ওরা একটু কলকাতার আউটস্কার্টসে থাকতো, আর অফিসটা হচ্ছে একদম প্রপার কলকাতার মধ্যে, মানে হার্ট অফ দ্য সিটি, স্প্ল্যানেড বলো বা তোমার ধর্মতলা চত্বর, ওই সমস্ত দিকগুলোতেই অফিসটা হয়তো সম্ভবত ছিল। এইবার বাড়িতে যখনই ওরা ঢুকতো তখন অঞ্জলির, এটা বিশেষ করে হতো, অমরেশের সঙ্গে কিন্তু হতো না, ঘরে ঢোকার সাথে সাথে মানে দরজা জানলা সব বন্ধ থাকতো, ওরা তালা খুলে ভেতরে ঢুকতো, ঢোকার সাথে সাথে অঞ্জলির প্রত্যেক দিন একটাই জিনিস মনে হতো যে ঘর ভর্তি পোড়া গন্ধ। আর যখনই মানে ঢুকে ওদের একটা বড় ড্রয়িং রুমের মতো ছিল, সেই ড্রয়িং রুমে একটা সাইড থেকে মানে একটা কর্নার থেকে কেউ যেন সরে যাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু প্রত্যেক দিন ওরা যখন বাড়িতে ফিরতো মনে হতো। একটা পোড়া গন্ধ। আর ড্রয়িং রুমের একদম কর্নারটাতে একটা প্যাসেজ মতো রয়েছে, মানে ড্রয়িং রুমটা শেষ হচ্ছে, সেখান থেকে একটা প্যাসেজ শুরু হচ্ছে, ওই প্যাসেজের সামনেটায় কেউ একটা দাঁড়িয়ে থাকতো, সে সরে যেত। মানে যতই ঘর অন্ধকার থাকুক না কেন, তুমি দেখবে ঘরের মধ্যে কেউ যদি ঢুকে বসে থাকে, সেই অন্ধকার ঘরে প্রবেশ করলেও কিন্তু তুমি তার উপস্থিতিটা বুঝতে পারবে। তা ঠিক সেই জিনিসটাই কিন্তু অঞ্জলির সাথে হতো, এবং এইটা উত্তরোত্তর বাড়তে শুরু করলো। এই জিনিসটার কিন্তু কোনো মানে ঘাটতি হলো না, মানে এটা বাড়লই খালি। তা এই ব্যাপারটা অঞ্জলি তখন কি করলো, ওর হাজব্যান্ড অমরেশকে বললো যে অমরেশ, এরকম আমি একটা ঢুকলেই একটা পোড়া গন্ধ পাচ্ছি, আমি এটা তোমাকে আগেও বলেছি, তারপরে মনে হচ্ছে যেন কেউ ঘরের একটা কর্নারে দাঁড়িয়ে রয়েছে, আমরা ঢোকার সাথে সাথে সে সরে গেল, এই ব্যাপারটা কেন হচ্ছে? তা তখন অমরেশ বলছে যে ও কিছু না, ওটা তোমার মনের ভুল, এরকমভাবে ব্যাপারটাকে অমরেশ কিন্তু কাটায়। এরপর যেটা শুরু হয় সেটা হচ্ছে প্রত্যেক রাতে ওই অঞ্জলির কিন্তু শরীর প্রচণ্ড রকমের ভার হয়ে আসে, মানে রাত্রির বেলায় পার্টিকুলার একটা টাইমে ওর ঘুম ভেঙে যায়। মানে তখন ঘড়িতে প্রত্যেক দিনই প্রায় 2:30 3:45 এরকম সময় আর কি হয়। তা ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে ওর মনে হয় সবসময় যে দমটা বন্ধ হয়ে আসছে, আর বুকের ওপর ভারী কিছু ওর চাপানো, মানে কারোর বুকের ওপর কেউ চেপে বসলে পরে যেরকম একটা ফিলিং হয়, ওই ঠিক একই রকমের অনুভূতি কিন্তু ওই ওর স্ত্রী অঞ্জলির হতো। তা এইটাও বলাতে এটাও অমরেশ কিন্তু খুব একটা গা করলো না। এরপর ধীরে ধীরে অঞ্জলির সাথে কিন্তু নানান রকমের ঘটনা কিন্তু ঘটতে শুরু করলো। যেমন ধরো কয়েকটা আমি বিক্ষিপ্ত কিছু ঘটনা বলি। সেটা হচ্ছে, ধরো রান্না করছে, রান্না করার সময় মনে হলো যেন পেছনে কেউ এসে দাঁড়িয়েছে, আচ্ছা, ঠিক আছে, তা ঘুরে দেখছে কেউ নেই। তো এরকম বেশ কিছু ঘটনা কিন্তু অঞ্জলির সাথে ঘটতো। এবার আস্তে আস্তে ব্যাপারটা একটু বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালো। কীরকম, একদিন, দিনটা ছিল শনিবার, শনিবার দিনও ওদের অফিস থাকতো, কিন্তু অফিস যেহেতু মানে আগেকার দিনে মনে আছে সেই সরকারি অফিসগুলোতে শনিবারে হাফ ডে হতো, হ্যাঁ, তা ওই হাফ ডে বলে ওরা মোটামুটি ওই বিকেল 3:30 4টের মধ্যে ওরা বাড়িতে ঢুকে গেছে। এবার তা যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসছে 4টে 4:30-র মধ্যে, ও গিয়ে শুয়ে পড়েছে। অঞ্জলি কি করেছে, ড্রয়িং রুমে বসে, ড্রয়িং রুমে সোফার ওপর বসে একটা ম্যাগাজিন বা কিছু একটা পড়ছে। পড়তে পড়তে ওর হঠাৎ মনে হলো ওর পেছন দিক থেকে কেউ একটা সরে গেল। তা সরে গিয়ে, দোতলা বাড়ি ছিল ওই বাড়িটা, মানে 2 স্টোরি বিল্ডিং ছিল আর কি। তা সরে গিয়ে মনে হলো যেন ওই ছায়ামূর্তিটা ওই সিঁড়ির দিকটায় চলে গেল, এরকম কিছু একটা। এবার অঞ্জলি স্ট্রাইক করলো ব্যাপারটা, যে আমাকে দেখতেই হবে যে কিছু রহস্য এখানে আছে কি না। আমি এখানে আসার পর থেকে বারবার করে এরকম ফিল করছি, কখনো পোড়া গন্ধ, কখনো কাউকে দেখতে পাচ্ছি, বুকের ওপর কেউ চেপে বসে রয়েছে, এরকম।
তা আমাকে দেখতে হবে যে কি হচ্ছে। তা অঞ্জলি নিজেও কিন্তু সিঁড়ির দিকে যায়। সিঁড়ির দিকে গিয়ে ও আস্তে আস্তে মনে করে যে কেউ একটা ঢুকেছে, সে হয়তো ওপরে চলে গেছে, এরকম কিছু একটা বলে সে ওপরে গেছে, দোতলায় গেছে। গিয়ে দোতলা একটা করিডোর মতো রয়েছে, করিডোরের একদম কর্নারটায় স্পষ্ট দেখতে পাচ্ছে কোনো ব্যক্তির গায়ে আগুন দিলে সে যেরকম দাপাদাপি করতে থাকে ঠিক আচ্ছা। সেরকম কেউ একজন দাপাদাপি করছে, গায়ে তার আগুন দাউ 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 করে। আচ্ছা। এবং সেটা যে কোনো মহিলা এটাও কিন্তু অঞ্জলির খুব একটা বুঝতে বাকি রইল না। এইবার ওই যে দৃশ্যটা, মানে ওটা মানে জাস্ট ফর ফ্র্যাকশন অফ সেকেন্ড, ওটা দেখার সাথে সাথেই ওটা ভ্যানিশ হয়ে গেছে। তারপর মানে ও ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে বেরোতে পারছে না, ভয় পেয়ে গেছে প্রচণ্ড রকম, যে এটা আমি কেন দেখলাম, কি দেখলাম, এতটা মনের ভুল তো আমাদের পক্ষে মানে কারোর পক্ষে হওয়া সম্ভব না। তা ও তখন ওখানে দাঁড়িয়ে রয়েছে, ভাবছে যে এটা কীরকম হলো, কি হলো। তখন হঠাৎ করে মনে হলো ওর কানের পাশে কেউ যেন বলছে, বাঁচতে চাস তো এই বাড়ি থেকে চলে যা, বাঁচতে চাস তো এই বাড়ি থেকে চলে যায়, এরকম পরপর 2বার কি 3বার ওর কানের পাশে বলেছে। ও সঙ্গে সঙ্গে নিচে নেমে এসছে, ওর মুখ টুক পুরো ফ্যাকাশে হয়ে গেছে। ও চিৎকার করে অমরেশকে ডেকেছে, অমরেশকে পুরো ব্যাপারটা বলেছে, প্রচণ্ড রকম কান্নাকাটি শুরু করেছে যে এই বাড়িটাতে আসার পর থেকে এরকম কেন হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না, হ্যানা ত্যানা এরকম। তা অমরেশ তখনও ওটাকে মনের ভুল বলে চালিয়ে দিচ্ছে এবং বলছে যে ঠিক আছে, একটা কাজ করি, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, একটু কাউন্সেলিংয়ের দরকার, হ্যানা ত্যানা এরকম নানান রকমভাবে বুঝিয়েছে। এইবার ওই অঞ্জলির মনের মধ্যে কিন্তু একটু সন্দেহ ঢুকে যায় যে এরকম এখানে আসার পর থেকেই এই অদ্ভুত ঘটনাগুলো কেন ঘটবে আমার সাথে, আর কেনই বা আমাকে বারবার করে বলা হচ্ছে। আর ইন দ্য মিনওয়াইল একটা কথা বলি, এই যে কানের পাশে যে বলে ওঠা যে এখানে থাকিস না, এখান থেকে চলে যা, এটা কিন্তু শুধু ওই একবার না বা ওই একদিনের ঘটনা নয়, এর পরেও আরও 2-3বার কিন্তু এই কণ্ঠস্বরটা অঞ্জলি শুনতে পেয়েছে তার কানের কাছে। মানে এই ওয়ার্নিংটা তাকে আরও কিন্তু বেশ কয়েকবার দেওয়া হয়েছে, হয়নি যে তা নয়। যাই হোক, এইবার অঞ্জলি কী করলো, ওকে তো কাউন্সেলিং করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ডাক্তার নানান রকমের কথা, নতুন পরিবেশে এসছো, অ্যাংজাইটি ডিসঅর্ডার, হ্যান তারা নানান রকমভাবে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছিলেন। অঞ্জলি ইন দ্য মিনওয়াইল ওর বাপের বাড়িতে যোগাযোগ করে, বলে ব্যাপারটা যে তার মা বাবা যারা রয়েছে আর কি। এবার তখনকার দিনে তো টেলিফোন মোবাইলের অতটা চল ছিল না, তখনকার যোগাযোগের মাধ্যম বলতে ওই ল্যান্ডফোনটাই মূলত ছিল। তা মা বাবাকে জানিয়েছে যে এরকম এরকম ব্যাপার, এবং এই যে জানানোটা, মা বাবাকে জানানো, এই ব্যাপারটা অঞ্জলি এমন একটা দিনে করেছে যেই দিন অমরেশ বাড়িতে নেই। অমরেশ কোনো একটা কাজে বাইরে গেছে বা বাইরে গেছিল কোনো একটা কাজ করতে বা বাজার দোকানে গেছিল, ওরকম একটা টাইম দেখে কিন্তু অঞ্জলি ফোনটা করেছে। কেন করেছে? কারণ দেখো, আজকের দিনে তুমি যদি গোপনীয়তা অবলম্বন করে কাউকে একটা কিছু বলতে চাও, তুমি নর্মাল একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিতে পারো। তুমি কাকে মেসেজ করছো আশেপাশে কেউ থাকলেও সেটা মানে জোর করে দেখতে না চাইলে কিন্তু কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? কিন্তু আগেকার দিনে তোমাকে ফোনটাকে তুলতে হবে, ফোনেই কথা বলতে হবে, ওয়্যারলেস ফোনও তখন অত বেশি ছিল না, তুমি অন্য কোনো জায়গায় গিয়ে কথাটা বলবে সেটাও সম্ভব ছিল না। তোমাকে যেখানে টেলিফোনটা রয়েছে সেখানেই দাঁড়িয়ে তোমাকে কথাটা বলতে হবে। তা এই কারণেই অঞ্জলি এমন একটা দিন সিলেক্ট করলো বা এমন একটা টাইম সিলেক্ট করলো যখন বাড়িতে নেই, অমরেশ বাড়িতে নেই। তা এইটা শুনে তখন তার মা বাবা একটুখানি চিন্তিত, একটু বিচলিত হয়ে পড়লেন। তা বললেন যে ঠিক আছে, আমরা দেখছি কি করা যায়, আমরা একদিন তোদের ওখানে যাব। তা এইবার ওই ভদ্রলোক ভদ্রমহিলা একদিন হঠাৎ করে সারপ্রাইজ ভিজিট, মানে এই যে ফোনটা করে ওনাদেরকে জানানো হলো, 3-4 দিনের মাথায় ওনারা দুজন এসে উপস্থিত। এবার অঞ্জলির আরেক ভাই ছিল, সে আর আসেনি, মানে সে তখনও স্টুডেন্ট আর কি, মানে পড়াশোনা করছে। তা যাই হোক, ওনারা এসছেন। তা ওনাদেরকে দেখে প্রথমটা অমরেশ একটুখানি হকচকিয়ে গেছে, এরকম না বলে কয়ে চলে এসছেন হঠাৎ করে। তা যাই হোক, ঠিক আছে, তা জামাই হিসেবে হ্যাঁ, ওর তো একটা কর্তব্য থাকে শ্বশুর শাশুড়ির আদর আপ্যায়ন করা, তা সেইটাও
ওর যথাসাধ্য করেছে। এইবার ওই অঞ্জলির মা এবং বাবা ওনারা একটুখানি বোঝবার চেষ্টা করছে যে বাড়িটার ভাইবসটা কীরকম। এবার এটা তো চট করে কারোর পক্ষে বোঝা সম্ভব না, তবে অঞ্জলির বাবা দাবি করেন ওনার মা অতটা বুঝতে পারেননি যে বাড়িটাতে ঢোকার সাথে সাথেই ওনার একটুখানি নেগেটিভ ফিলিং হয়েছে। এবার এর আগে যখন সম্বন্ধ দেখা, বাড়িতে দু একবার আসা, সেইগুলো তো মানে খুব কম টাইমের জন্য এসে চলে যাওয়া, কিন্তু এইবার একটুখানি বেশি সময়ের জন্য এসছে, 1-2 দিন থাকবে। হ্যাঁ, তা এরকম ওনার একটা মনে হয়েছে যে বাড়িটার মধ্যে কিছু একটা নেগেটিভিটি স্টাক হয়ে রয়েছে। তা উনি নিজে একটু এই ব্যাপারগুলো মানতেন টানতেন, একটু পুজো আচ্চা করতেন। উনি নিজেও একজন ব্রাহ্মণ ছিলেন, মানে পৌরোহিত্য করতেন না, কিন্তু পুজো আচ্চার ব্যাপারগুলো জানতেন, অনেক মন্ত্রতন্ত্র উনি জানতেন। তা উনি একদিন বললেন যে ঠিক আছে, আমি মানে অঞ্জলিকেই বললেন যে আমি সন্ধ্যার দিকে একটু কিছু রিচুয়াল আমি পারফর্ম করব, করে আমি দেখি নেগেটিভিটিগুলো দূর করা যায় কি না। বলে উনি কি করলেন, উনি অঞ্জলিকে বললেন যে একটা ধুনুচি জোগাড় কর, সেই ধুনুচিতে বেশ কিছু জিনিস তুই রাখবি। কীরকম? ধূপের গুঁড়ো, ঠিক আছে, তারপর ওই লবঙ্গ, সাদা সর্ষে, কর্পূর, এই জিনিসগুলো, শুকনো লঙ্কা, এই জিনিসগুলো দিবি। দিয়ে তারপর আমি ওটাতে আগুন ধরাবো, নিয়ে আমি পুরো বাড়িটাতে ঘুরবো, ওই ধুনুচির ধোঁয়াটাকে ছড়াবো। আর তার সাথে আমার কিছু মন্ত্র জানা আছে, এইগুলো জাস্ট একটা ঘরোয়া টোটকা মতো। এবার ওরা কি করেছে, ওরা ওনার কথা মতো এরকম জোগাড় করেছে ধুনুচি, যা যা সামগ্রী লাগবে। এবারে দেখো, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যখন ধুনুচিতে এই যে জিনিসগুলো আমি বললাম, এগুলো তো প্রত্যেকটাই দাহ্য পদার্থ। তুমি যখন জ্বালাচ্ছ, এগুলোতে আগুন তো ধরবেই, সেটা তো খুব ন্যাচারাল ব্যাপার, কিন্তু এগুলো থেকে খুব তীব্র একটা ধোঁয়া ওঠে কিন্তু। এবং সেই ধোঁয়াটা মানে এতটাই তীব্র হয়, অনেক সময় চোখ মুখ জ্বালা করতে শুরু করে। এখানে কি হলো, অদ্ভুতভাবে শুকনো লঙ্কা রয়েছে যেখানে, আগুনটা ধরছে, আগুনটা যে ধরছে না তেমনটা নয়, আগুন ধরছে, কিন্তু সেটা থেকে ধোঁয়া বেরোচ্ছে না। হ্যাঁ, এটা কিন্তু সায়েন্টিফিক্যালি পসিবল না। মানে যেখানে তোমার লবঙ্গ, কর্পূর, ধূপের গুঁড়ো, ধুনো, শুকনো লঙ্কা, সর্ষে রয়েছে, সেইটাকে যদি তুমি জ্বালাও, তোমার ধোঁয়া উঠতে বাধ্য। ধোঁয়া উঠছেই না। ভদ্রলোক মানে একদম বিস্ময়ে হতবাক হয়ে গেছেন যে এটা কিভাবে সম্ভব। তা সত্ত্বেও উনি বারবার করে ধুনুচিটাকে এইভাবে ঘুরিয়ে যাচ্ছেন, মন্ত্র জপ করছেন, করতে করতে উনি সারাটা বাড়ি ঘোরার চেষ্টা করছেন, ধোঁয়া কিন্তু বেরোচ্ছে না, ধোঁয়া কিন্তু একবারও বেরোচ্ছে না। হঠাৎ করে উনি একটা চিৎকার করে উঠে ধুনুচিটাকে হাত থেকে ফেলে দিলেন। ধুনুচিটা পড়ে মাটিতে ভেঙে গেল, আর সঙ্গে সঙ্গে জিনিসগুলো ছড়িয়ে পড়লো। আগুন ধরে গেছিলো ওইগুলোতে, কিন্তু আগুনটা মুহূর্তের মধ্যে নিভে গেল। তা তখন অঞ্জলির মা ওরা সব জিজ্ঞাসা করেছেন ভদ্রলোককে যে এরকম করলে কেন, তুমি হাত থেকে পড়ে গেল কেন? বলছে যে বিশ্বাস করবে না, হঠাৎ করে আমার মনে হলো যে এই ধুনুচির যে হাতলটা আমি ধরে রেখেছিলাম, সেইটা যেন কয়লার মতো, জ্বলন্ত কয়লার মতো গরম হয়ে গেছে, আমি হাতে ধরে রাখতে পারছি না। হ্যাঁ, আমি হাতে ধরে রাখতে পারছি না। এবং আমি তো তাও চেষ্টা করেছিলাম যে যদি ধোঁয়া বের করে কোনোভাবে বাড়িটাকে ক্লিনস করা যায়, 10 মিনিটের মতো তো আমি ট্রাই করেছি। আমি যখনই এই ঘরটা থেকে অন্যান্য ঘরগুলোতে যাচ্ছি, ঘুরছি, বিশেষ করে দোতলার দিকে যখন যেতে যাচ্ছি, তখন আমার স্পষ্ট মনে হয়েছে আমার পেছন পেছন কেউ একটা আসছে, এবং সে কিন্তু বারবার আমার কানের কাছে ফিসফিস করে আমাকে সতর্কবাণী শোনাচ্ছে যে এক্ষুনি এইগুলো বন্ধ কর, না হলে কিন্তু প্রাণে মেরে ফেলবো, আচ্ছা, না হলে কিন্তু প্রাণে মেরে ফেলবো। এরকমভাবে কিন্তু 3-4 বার উনি শুনতে পেয়েছেন। এবার এটা শুনে তো প্রত্যেকে মানে প্রচণ্ড রকম ভয় পেয়ে গেল। এরপর অঞ্জলির মায়ের সাথে কিন্তু একটা ঘটনা ঘটল। ওই বাড়িটাতে একটা গেস্ট রুম ছিল, সেই গেস্ট রুমটাতে ওই অঞ্জলির মা বাবা ওনারা রাতে শুয়েছেন। এবার রাতে যেই টাইমটাতে আমি ঘটনা শুরুর টাইমেই তোমায় বলেছিলাম
যে অঞ্জলির যেই টাইমটাতে ঘুম ভেঙে যেত ঠিক একই টাইমে কিন্তু ওই বাড়িতে যে কদিন ওনারা ছিলেন মা বাবা, ওনাদেরও কিন্তু মানে ওনাদের বলতে ওই মায়ের আর কি একই টাইমে ঘুম ভাঙতো, মানে ওই 2:30 থেকে 2:45-র মধ্যে। এবার সেদিনও এরকম ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে পাশে কিন্তু ভদ্রলোক শুয়ে রয়েছেন, অঘরে ঘুমাচ্ছেন তিনি। ঘরের মধ্যে একটা জিরো পাওয়ার জ্বলছে। ভাবো মানে জাস্ট মানে পরিবেশটা একবার কল্পনা করো। ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে উঠে দেখছেন যে জিরো পাওয়ারের যে লাইটটা সেটা ফ্লিকার করছে, আর উনি যেদিকে পা দিয়ে শুয়ে আছেন তার ঠিক অপোজিট সাইডে একটা কাঠের আলমারি মতো রয়েছে। সেই আলমারিটার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে, একটা মহিলার অবয়ব। আচ্ছা, ঠিক আছে, এইটা দেখে উনি মারাত্মক রকম ভয় পেয়েছেন। আর মহিলা ঠিক এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে বললে ভুল বলা হবে, ধীরে ধীরে ওনার দিকে এগিয়ে আসছেন, এরকম একটা ব্যাপার আর কি। মানে ওটা কিন্তু স্ট্যাগন্যান্ট না, এক জায়গায় দাঁড়িয়ে নেই, এগিয়ে এগিয়ে আসছে ওনার দিকে। ওটা দেখে মারাত্মক ভয় পেয়ে গেছে, চিৎকার করবে কি মানে মানে গলার স্বর যেন পেটের মধ্যে ঢুকে গেছে, এরকম একটা ব্যাপার। তা এরকম এগিয়ে আসছে, তা উনি চিৎকার করবেন কি, ওনার মানে কণ্ঠস্বর মানে একদম পুরো পেটের মধ্যে ঢুকে গেছে, বাকরুদ্ধ হয়ে পড়েছেন, জিভ ভারী হয়ে গেছে, এরকম একটা অবস্থা। মেয়েটা মানে মেয়েটার যে ছায়াটা পুরোপুরি ওনার দিকে এগিয়ে না এসে, মানে ওই অঞ্জলির মায়ের দিকে এগিয়ে না এসে আস্তে আস্তে সরে গিয়ে দরজার কাছে চলে গেল, মানে সে বেরিয়ে যাবে এরকম একটা ব্যাপার আর কি। বেরোনোর আগে সেই একই রকম ঘষা ঘষা আওয়াজ অঞ্জলির মায়ের উদ্দেশ্যে বলে উঠল সেই ছায়ামূর্তি, বারবার বলছি মেয়েকে এখান থেকে নিয়ে যা, আচ্ছা, যদি মেয়ের ভালো চাস তো মেয়েকে এখান থেকে নিয়ে যা বলে দরজা কিন্তু বন্ধ, মানে দরজার মধ্যে দিয়ে সেই ছায়ামূর্তিটা মিলিয়ে গেল। হলো। এবার এর পরের দিন সকালবেলায় যখন প্রত্যেকের ঘুম ভাঙলো, পরের দিন ছিল রবিবার। তা ওই ভদ্র মহিলা মানে অঞ্জলির মা এবং বাবা তারা মানে তারা এসছিলেন ওই বৃহস্পতিবার নাগাদ, ভেবেছিল যে রোববারটা কাটিয়ে রোববার সন্ধ্যাবেলা তারা আবার নিজেদের বাড়ি চলে যাবে, নিয়ে তারপরে তারা দেখবে যে এটার নিবারণ কী করে করা যায়, এরকম একটা প্ল্যানিং ছিল। তা পরের দিন ছিল রবিবার প্রত্যেকের ঘুম ভেঙেছে। এবার রবিবার যেহেতু একটু ছুটির দিন, সবাই একটু গা ছাড়া ভাব, একটু বেলা অবধি ঘুমানোর স্বভাব প্রত্যেকেরই থাকে। এবার উঠে প্রত্যেকে শুনতে পাচ্ছে যে পাড়ার মধ্যে প্রচণ্ড রকম হুলুস্থুলু একটা কাণ্ড বেঁধে গেছে। কি হয়েছে যে ঠিক মানে ওই অমরেশদের বাড়িটা যেখানটায়, তার উল্টো দিকে একটা একতলা বাড়ি রয়েছে। সেই একতলা বাড়ির যিনি পুত্রবধূ তিনি আত্মহত্যা করেছেন। আচ্ছা, মানে বাড়ির যে ছেলে সেই ছেলের বউ আত্মহত্যা করেছেন। ছেলেটা প্রচণ্ড ভেঙে পড়েছে। আর সব থেকে বড় কথা, ছেলেটার যে মা বাবা তারা প্রচণ্ড কান্নাকাটি করছে, কারণ ছেলেটার একটা 5 বছর কি 6 বছরের একটা সন্তান রয়েছে। ছেলেটার মা বাবা প্রচণ্ড কান্নাকাটি করছেন। এই প্রসঙ্গে বলে রাখি, ছেলেটার যে বাবা সে কিন্তু একজন তান্ত্রিক। ওকে, এই ডটটা পরে মেলাতে পারবে, এখন বুঝতে পারবে না। ছেলেটার যে বাবা মানে যার আর কি ছেলের বউ করলেন, সেই ছেলের যে বাবা তিনি হচ্ছেন একজন তান্ত্রিক। এটা পাশের বাড়িতে ঘটে? পাশের বাড়িতে, পাশে মানে উল্টো দিকের বাড়িতে। হ্যাঁ। এইবার কি ব্যাপার, কি বৃত্তান্ত, কেন আত্মহত্যা করলো, কি হলো, কেউ কিচ্ছু জানে না। একটা কোনো নোট পর্যন্ত লিখে যায়নি। পাড়াতে এই নিয়ে প্রচণ্ড রকম হইচই হচ্ছে। এবার স্বাভাবিকভাবে যা হয়, একটা পাড়ায় কেউ সুসাইড করলে পরে বা আত্মহত্যা করলে পরে লোকজন বলা বলি করে নিজেদের মধ্যে যে বাড়িতে অশান্তি ছিল, এই সেই, ভালো ব্যবহার করতো না, হ্যানা ত্যানা, এরকম নানান রকম। কিন্তু এই ক্ষেত্রে প্রত্যেকেই হতবাক
তা বহুদিন হলো এই মেয়েটা এখানে বিয়ে করে এসছে। কোনো দিন ওর শ্বশুর শাশুড়ি বা ওর যে বর ওর সঙ্গে মিসবিহেভ করা বা ওর সাথে খারাপ ব্যবহার করা, মানসিক অত্যাচার করা, সেরকম কিন্তু কিছু এই বাড়িটার মধ্যে ছিল না। এই বাড়িটা যথেষ্ট ভালো বাড়ি, ভদ্র বাড়ি। এই রকম কিন্তু কাণ্ড কারখানা কোনো দিন হতো না যার জেরে একজন হত্যা করবে। তা এইটা নিয়ে কিন্তু প্রত্যেকে হতবাক। এমনকি পুলিশ এসেও যখন তদন্ত করছে, জিজ্ঞাসাবাদ করছে, প্রত্যেকে একই কথা বলছে। তো এইটা হলো একটা ঘটনা। এবার ঠিক ওই বাড়িটাতেই দিন 5 মধ্যে, ভাবো কীরকম মানে ভয়াবহ ব্যাপার, দিন 5 মধ্যে যার ওয়াইফ আর কি করলো, সেই ছেলেটা গাড়ি হ্যাঁ, বাইক অফিস থেকে ফেরার পথে ভয়াবহ একটা দুর্ঘটনায় মারা গেল। ভাবো 5-6 বছরের একটা বাচ্চা, মা বাবা দুজনেই শেষ। ফলত কি হলো, এই ছেলেটার যে মা বাবা তারা রীতিমতো উন্মাদের মতো হয়ে গেলেন। রীতিমতো উন্মাদের মতো হয়ে গেলেন। ওয়াইফ মানে যিনি মা আর কি, তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন, ডিপ্রেশনে চলে গেলেন। আর বাবারও মানে একদম মানে চূড়ান্ত রকমের একটা ক্ষতি হয়ে গেল আর কি। তো এইরকম ব্যাপার। এবার এই ঘটনাটা ঘটবার পর পুরো পাড়াটা কেমন যেন একটা থমথমে হয়ে রইল। এবার অঞ্জলির মা বাবা তো আবার ব্যাক করে গেছে ওদের বাড়িতে। অঞ্জলি এবার কি হলো, অঞ্জলি যেগুলো বুঝতে পারত, রাত বিরেতে ও হাসির আওয়াজ পাচ্ছে। এবার অঞ্জলি মানে আবার এই স্টোরির যে হ্যাঁ যে- মানে এই যাকে নিয়ে মানে যাকে নিয়ে ঘটনাটা ঘটনাটা, শুরু হ্যাঁ, করেছিলাম, হ্যাঁ। সে এবার রাত বিরেতে হাসির আওয়াজ পাচ্ছে। মানে এতদিন ওই একজনকে দেখতে দেখতে পাচ্ছিল, আগুনের মানে আগুনের পোড়া ইয়ে, গন্ধ পেত, হ্যাঁ। ওকে সতর্ক করতো যে এখান থেকে চলে যা, বাঁচতে চাস্তো। ওর মা বাবার সাথেও কিছু ফিলিং হয়েছে। এখন ও দেখতে হয়তো কাউকে পাচ্ছে না, কিন্তু বাড়ির আনাচে কানাচে যখন তখন হাসির আওয়াজ, এবং সেটা খুব র্যান্ডম। ঠিক আছে, খিলখিল করে হাসছে, মানে যেন মনে হচ্ছে প্রচণ্ড রকম উপভোগ করছে। মানে কোনো একটা জিনিস খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা হয় না, যে আমি এই জিনিসটাকে খুব আনন্দ পাচ্ছি বা কিছু, সেই রকম একটা উপভোগ করবার, মানে উপভোগ করছি আমি প্রকাশ করবার একটা হাসি। এইটা বেশ কয়েকদিন চললো। এবার অঞ্জলি মানে ধীরে ধীরে কিন্তু একদম উন্মাদ হওয়ার মতো একটা পর্যায়ে চলে যাচ্ছে। তো তখন ওই অমরেশ বলল যে শোনো, একটা কাজ করি, আমরা তো বিয়ের পরে ছুটি ছাটা সেইভাবে একটা পাইনি, তা কোথাও সেইভাবে বেড়াতে যেতে পারিনি, চলো আমরা একটুখানি ঘুরে আসি, বেরিয়ে আসি। এবার তখনকার দিনে মানুষের বেড়ানো বলতে, মোটামুটি একটা মধ্যবিত্ত পরিবার, তাদের বেড়ানো বলতে ওই দীঘা, পুরী, দার্জিলিং, এরকমই সব। এখনো তাই। এখনও দেখতে গেলে তাই। হ্যাঁ। তা যাই হোক, তা ওরকম একটা কোনো হিল স্টেশনে ওরা গেছে, ওই দার্জিলিংয়ের দিকেই কোথাও একটা। হোটেলে উঠেছে। প্রথম দিনটা কিছুই হলো না, ঠিকঠাক সব কিছু ঠিকঠাক। এবার বাড়ি থেকে বেরোনোর পর দুজনের মধ্যে মনের মধ্যেই দারুণ একটা ফুর্তি ভাব, বেড়াতে যাচ্ছি একটা। কিন্তু একটা দিন যেতে না যেতে, মোটামুটি 3-4 দিনের ওদের একটা ট্যুর প্ল্যান ছিল, একটা দিন যেতে না যেতে হঠাৎ করে ওই হোটেলের মধ্যেই অঞ্জলি আবার কিন্তু ডিপ্রেসড হতে শুরু করলো। রাত বিরেতে ওই হোটেলের যে বাথরুমটা, সেখানে জল পড়ার আওয়াজ, সেখানেও ওই হাসির আওয়াজ, সেখানেও ওর মনে হতে শুরু করলো যে কেউ একটা সামনে দাঁড়িয়ে রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তা নিয়ে এবার কি হলো, অমরেশের সঙ্গে ওর কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। কারণ ও যখনই অমরেশকে ব্যাপারটা বলছে, ও ডিনাই করছে। ঠিক আছে, এবার ওরা তো আবার কলকাতায় ফিরে এলো। কলকাতায় ফিরে এবার কি হচ্ছে, ওদের মধ্যে সম্পর্কটা আর স্বাভাবিক জায়গায় আসছে না। বারবার করে কিন্তু ওদের মধ্যে অশান্তি লেগে যাচ্ছে কথায় কথায়, এবং অমরেশকে দেখে প্র্যাকটিক্যালি অঞ্জলির আর সহ্যই হচ্ছে না, এরকম একটা ব্যাপার।
এইবার আবার অঞ্জলির মা বাবা ব্যাপারটাতে ইনভলভড হলেন, হয়ে বললেন যে অমরেশকে বললেন যে দেখো ব্যাপারটা কিন্তু খুব একটা নর্মাল আমাদের লাগছে না, আজকে হতে পারে আমার মেয়ের মাথার গণ্ডগোল। আমরা যখন এই বাড়িতে এসেছিলাম আমরাও কিন্তু অনেক কিছু দেখেছি, অনেক কিছু ফিল করেছি, আমাদের তো মাথার গণ্ডগোল হতে পারে না। আর বাড়িটার মধ্যে ঢুকলেই একটা নেগেটিভ ভাইবস পাচ্ছি আমি। কিছু জিনিস তো আমিও জানি, মন্ত্রতন্ত্র আমিও পাঠ করি, আমিও পুজো টুজো করি, আমি একজন ব্রাহ্মণ সন্তান হয়েই বলছি। এটা অঞ্জলির বাবা বলছে অমরেশকে একটু কড়া গলায়। সুতরাং এবারে যা ব্যবস্থা করবার আমরা করব। এবারে ওনারা যেখানে থাকেন এক্স্যাক্ট যে জায়গাটা, সেইখানেই আমার এই যে এই অ্যাস্ট্রোলজি ক্লাসের যে দাদাটা মিলনদা, তার মানে তার যিনি গুরুদেব আর কি, তার শরণাপন্ন হয়েছে। মানে তিনি তখন সবেমাত্র এইগুলো শিখে এই ফিল্ডে নেমেছেন। তো এই সুমন্তবাবু যার নাম বলেছিলাম শুরুর দিকে, তাকে নিয়ে এসছে। এবার এই সুমন্তবাবু ইনি কিন্তু একজন পিশাচ সিদ্ধ। আচ্ছা, এনার কাজ করার পদ্ধতিটা একটু ডার্ক। ইনি কোনো ক্ষতিমূলক কাজ কখনো করেননি, যেটা আমি শুনেছি। আমি তো আর এদেরকে ব্যক্তিগতভাবে চিনি না, আমি যেটা শুনেছি ওই মিলনদার মারফত শুনেছি। কারোর কোনো ক্ষতিমূলক কাজ বা ক্ষতিকারক কোনো কাজ করেন না, কিন্তু ভালোই করেন, মানুষের উপকারই করেন, কিন্তু উপকার করার পদ্ধতিটা মানে যেই পন্থা মেনে উনি করেন সেটা পিশাচ সাধনা। ঠিক আছে, এবার উনি বাড়িটাতে গেছেন। শুরুর দিকে অমরেশ প্রচণ্ড রকমের কিন্তু আপত্তি জানায় যে আমি এই সমস্ত মানি না, আমি এইগুলো করতে দেব না, হ্যানা ত্যানা নানান রকমের ব্যাপার। তা ওই অঞ্জলির বাবা তিনি মানেননি, তিনি বলেছেন যে না আমি কিন্তু ওনাকে নিয়ে যাবই। এবারে একদিন বিকেলে গেছে ওই সুমন্তবাবুকে সাথে নিয়ে, ঢোকার মুখেই দেখছে ওই অমরেশ ক্লাবের থেকে অন্তত 25 ছেলেকে এনে জড়ো করেছে, ঢুকতে দেবে না, আচ্ছা, ঢুকতে দেবে না। তা তখন মানে সে কিছুতেই ঢুকতে দেবে না, অশ্লীল ভাষা প্রয়োগ করা থেকে শুরু করে নানান রকমের বাক বিতণ্ডা চলছে। তা তখন ওই সুমন্তবাবু তিনি বললেন যে আমি এসছি যখন আমাকে ঢুকতেই হবে, তোমরা পথ ছাড়ো। ওই ছেলেগুলোকে বলছে তোমরা পথ ছাড়ো, না হলে আমি এমন কিছু জানি যেটা আমি চাই না প্রয়োগ করতে, আমার গুরুর বারণ আছে, আমি চাই না প্রয়োগ করতে, কিন্তু তোমরা যদি এখানে দাঁড়িয়ে থেকে আমার কাজে বাধা দাও তাহলে কিন্তু এইটুকু অধিকার আমার রয়েছে যে তোমাদেরকে কিভাবে এই রাস্তা থেকে সরাতে হয় আমার কিন্তু জানা আছে। তা তখন ক্লাবের ছেলে টেলে যেমন হয় আর কি, একটু রোয়াবি দেখানো, একটু মস্তানি দেখানো, আর তখনকার দিনের ক্লাব কালচার মানে তো বুঝতেই পারছো। তা সবাই হাসাহাসি করছে নিজেদের মধ্যে, এ কি বলছে, এটা কে, রোগা প্যাটকা, লিকলিকে চেহারা, গলায় রুদ্রাক্ষের মালা ফালা পরা, এ কি করবে। সুমন্তবাবু একজনকে ডেকেছে, ওই ছেলেগুলোর দলের মধ্যে থেকে একজনকে ডেকেছে, ডেকে বলছে যে তোমার নামটা একটু বলো। নাম বলেছে, নাম বলার পর উনি নিজের মনেই চোখ বন্ধ করে বিড়বিড় করে কী সমস্ত বললেন। বলার সাথে সাথে ছেলেটার এক্সপ্রেশন এমন শুরু হলো যে ডান হাতের কনুই থেকে কবজি পর্যন্ত প্রচণ্ড ব্যথা হচ্ছে, আচ্ছা, মানে মারাত্মক লেভেলের ব্যথা হওয়া শুরু হয়েছে। এবং হাতটা মানে মনে হচ্ছে যেন ধীরে ধীরে এরকমভাবে কেউ বাঁকিয়ে দিচ্ছে, মানে কারোর একটা হাত ধরে কেউ যদি মুছড়ে দেয়, পেছন দিক দিয়ে ঘুরিয়ে মুছড়ে দেয়, সে মানে যেরকম একটা হবে সেই রকম ওর হাতটাকে দেখতে লাগছে। এবার এই ঘটনাটা ঘটাতে ও তো পালিয়েইছে, উল্টে আরও যে 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 15-20 ছেলে ছিল তারাও গেছে, ভয় পেয়ে গেছে, রীতিমতো ভয় পেয়ে গেছে এটা দেখে। আর তখন অমরেশেরও কিন্তু আর কিছু বলার ছিল না। অমরেশও এক প্রকার পালাতে যাচ্ছিল, ওকে ধরেছে, ধরে বলছে যে তোমাকে থাকতে হবে। এবার ওরা সব হ্যাঁ
তুমি পালিয়ে গেলে চলবে না। এবারে ভেতরে যখন ওরা ঢুকেছে, এই যে ঘটনাগুলো ঘটছিল, তখন অঞ্জলি কী করছিল সেটা কেউ দেখেনি, ঠিক আছে? অঞ্জলি হয়তো ওখানেই ছিল। ঢুকে দেখছে অঞ্জলি শোবার ঘরে খাটের ওপর বসে আছে, চোখ মুখ পুরো লাল, চুল পুরো খোলা, গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে। দেখে মানে 100% বোঝা যাচ্ছে যে ও পজেসড। আচ্ছা, মানে ওকে ওই বাড়িটার মধ্যে যেই এন্টিটিটা রয়েছে, এন্টিটিটা ওকে পজেস করে ফেলেছে। তা তখন সেই সুমন্তবাবু রুদ্রাক্ষ কপালে ঠেকিয়েছে, তা ও যন্ত্রণায় ছটফট ছটফট করছে, পারছে না। তা তখন ইন্টারাকশন স্টার্ট করেছে ওর সাথে, যে কি ব্যাপার, কি বৃত্তান্ত, আমাকে বলো। তা বলছে যে আমার নাম অঞ্জলি নয়, আমার নাম হচ্ছে রত্না। আপনারা বললে বিশ্বাস করবেন কি না জানি না, আমি ছিলাম এই অমরেশের আগের স্ত্রী, আগের পক্ষের স্ত্রী। আমি ছিলাম অমরেশের আগের পক্ষের স্ত্রী। আমি মানে আমাদের মধ্যেও প্রেম করে বিয়ে হয়, কিন্তু অমরেশের ছিল চরিত্রের গণ্ডগোল, মারাত্মক রকম চারিত্রিক একটা গণ্ডগোল ছিল। সেটা আমি বিয়ের পর বুঝতে পারতাম। এবং এই অফিসে ওর যে এই অঞ্জলির সাথে একটা সম্পর্ক রয়েছে, চলছে, সেটাও কিন্তু আমি অনেক সময় অনেক ক্ষেত্রে বুঝেছি। অনেক সময় ফোনে কথা বলতে শুনে ফেলেছি। তো এইটা নিয়ে আমি বারবার ওকে বারণ করতাম, ওকে সন্দেহ করতাম, তাই নিয়ে আমাদের মধ্যে মারাত্মক রকম তর্কাতর্কি হতো। এবার ও ধীরে ধীরে কী করলো, এই যে বাড়িটা দেখছেন, বাড়িটার উল্টো দিকে যে আরেকটা বাড়ি, যেখানে কিছুদিন আগেই ওরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, বাড়ির বউ হত্যা করেছে, সেই বউয়ের যিনি হাজব্যান্ড আর কি, সে দুর্ঘটনায় মারা গেছে। তাদের যে বাবা, তিনিও তো একজন তান্ত্রিক। এই অমরেশ ওই তান্ত্রিকের সাহায্য নিয়ে আমার ওপর নানান রকমের কালা জাদু প্রয়োগ করে বা এরকম ভুলভাল কাজকর্ম করে আমাকে প্র্যাকটিক্যালি মানে মারণ ক্রিয়া করে আমাকে প্র্যাকটিক্যালি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। মারা যাওয়ার পর আমার ডেড বডিটাকে পুড়িয়েছে। পুড়িয়ে সেটা কিন্তু আমাদের এই বাড়ির পেছন দিকের যে জায়গাটা, যেখানে একটু গাছগাছালি হয়েছে, ওই জায়গাটাতেই কিন্তু পুঁতে দিয়েছে। এইটা হচ্ছে আসল ঘটনা। আচ্ছা, তা তখন অঞ্জলির মা বাবা রীতিমতো হতবাক হয়ে পড়েছেন। অঞ্জলির মা তো প্র্যাকটিক্যালি অজ্ঞানী হয়ে গেছেন কথাটা শুনে। তা তখন সেই তান্ত্রিক সুমন্তবাবু তিনি বললেন যে দেখো, যা হয়েছে হয়েছে, এটার শাস্তি তো ওকে পেতেই হবে, কিন্তু তুমি এক্ষুনি ওর দেহ থেকে বেরো। অঞ্জলির তো এখানে কোনো দোষ নেই। তোমার সংসারটাকে ভেঙে দেওয়ার জন্য তো আর অঞ্জলি অমরেশের সাথে প্রেম করেনি, ও তো এগুলো কিছু জানতোই না। তা তুমি আর এই দেহের মধ্যে আশ্রয় নিয়ে থেকো না, তুমি এখান থেকে বেরাও। বলছে কীরকম অদ্ভুত ব্যাপার, সেই অঞ্জলির দেহটা খানিকক্ষণের জন্য থরথর করে কেঁপে উঠে বিছানার ওপর লুটিয়ে পড়ল। মানে ওটা একটা সিম্বল যে ও বেরিয়ে গেছে ওর দেহটা ছেড়ে। কিন্তু মুহূর্তের মধ্যেই মানে অঞ্জলি পড়ে গেল উল্টে, অমরেশ ঠিক তার উল্টো মানে খাটের উল্টো দিকে দাঁড়িয়েছিল। মনে হলো কিছু যেন একটা ওকে ধাক্কা মারল, কিছু যেন একটা ওকে ধাক্কা মারল। আর ওই যে ধাক্কাটা মারল, ওইটা মারার পর কেউ কিছু বুঝে ওঠার আগে অমরেশ রীতিমতো মানে একটা চার পেয়ে প্রাণী যেভাবে হাঁটে, একটা চতুষ্পদ প্রাণীর মতো হামাগুড়ি দিতে দিতে ঢুকে গেল রান্নাঘরে বিদ্যুৎ গতিতে, দরজাটাকে বন্ধ করে দিল। এবার সবাই মিলে গিয়ে দরজা ধাক্কাচ্ছে, দরজা খোলো ইত্যাদি ইত্যাদি। সে দরজা আর খুলছে না, লাস্টে দরজা ভাঙা হলো।
ভেঙে দেখছে যে রান্নাঘরের মধ্যে যে কিচেন নাইফ যেটা রয়েছে সেইটা দিয়ে অমরেশ রীতিমতো হাতের শিরা কেটে আত্মহত্যা করেছে। চারদিকে একদম গলগল করে রক্ত। কারণ অমরেশ দেখলো প্রথমত হয় ও নিজে হত্যা করেছে, নয়তো ওকে পজেস করে ওকে দিয়ে করিয়েছে, এটা একটা হতে পারে। আর নয়তো এমনও হতে পারে যে ও ভেবে দেখলো যে এই সত্যিটা প্রকাশ হওয়ার পর এখন যদি মাটি টাটি কুড়ে ওর লাশটাকে বার করা হয় তাহলে তো আমি ফেঁসে যাব, তাহলে তো আমার জেল হাজত হয়ে যাবে, তাহলে তার থেকে বেটার আমি এই কাজটা করি। সেটাও একটা কারণ হতে পারে বলে আমার মনে হয়। তো এই ছিল হচ্ছে ঘটনা, মানে খুবই মর্মান্তিক, খুবই ভয়ঙ্কর। সেই সময় কোনো ইয়ে হয়নি, মানে যখন ধরো মাটিতে পুতলো বা ইয়ে, মানে পুলিশ বা পাড়া থেকে থানা কিছু- পুলিশ হয়নি এই কারণে, মানে আমি যতটুকু শুনেছি যে একটু ইনফ্লুয়েন্সিয়াল ছিল, আচ্ছা, ঠিক আছে, একটু টাকার জোর ছিল। প্লাস ওই যে বললাম না যে ক্লাবের থেকে ছেলে পুলে হ্যাঁ, জোগাড় করে এনে দাঁড় করিয়ে রেখেছে, মানে মনে করা হয় বা এরকমও হতে পারে যে ওদেরকে কিছু টাকা কড়ি দিয়ে ওদের মুখটাকে Set বন্ধ করে, রেখে, হ্যাঁ, এরকম একটা কিছু একটা করেছিল এরকম। আচ্ছা। তো এই ছিল হচ্ছে ব্যাপার। মানে মানুষ পরকীয়ার সম্পর্কে জড়িয়ে মানে কোন লেভেলে অবধি যেতে পারে। এক্স্যাক্টলি এই ঘটনা, মানে এটা প্রথমত তোমার অনেক দিন পর এরকম একটা ঘটনা শুনলাম প্রথমত, মানে এটা তো তোমার কেস নয় বললে যে না, এটা মানে আমি মানে কোনোভাবেই শোনা। এটার সঙ্গে জড়িত নই, মানে পুরোটাই আমি শুনেছি, হ্যাঁ, পুরোটাই আমার শোনা ঘটনা এবং অনেক দিন আগেকার ঘটনা। ওই যে 1990 বললে, হ্যাঁ, মানে ওই time, 1990 এর গোড়ার দিকে, ওই গোড়ার দিকে, 91 হ্যাঁ, 92 হ্যাঁ, এরকম সালের ঘটনা। বহু পুরনো, বহু পুরনো, 90s এর ঘটনা। কি বলবো, মানে আহ, মানুষ এখনকার যুগে, মানে তখনই পরকীয়া হচ্ছিল, এখন তো আরো বেশি হয়। আরো আমি বেশি জানি না হচ্ছে। আরো কত এরকম কেস এখনকার হচ্ছে যুগে হয়তো রয়েছে। চারদিকে, আমরা আর কতটুকু খবর পাই। সেটাই। কেমন লাগলো দেবদীপদার ঘটনা আমাদের জানাতে ভুলবেন না। আমরা আবারও ভৌতিক ঘটনা নিয়ে ইউটিএসে আসবো। হরর মাইন্ডসে তো প্রত্যেক সপ্তাহে আসি, এখন ইউটিএসেও আসবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর দেখা হচ্ছে পরের সপ্তাহে। আজকের মতো আসছি। থ্যাংক ইউ দেবদীপদা। অনেক ধন্যবাদ।